নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথম বিবাহের ক্ষেত্রে আমাদের যে কন্ডিশন সেটি হচ্ছে সপ্তম ভাব, সেখানে মুখ্য হাউস হিসেবে আমরা দেখতাম এবং সেখানে সাপোর্টিং হাউস হিসাবে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের একটা অংশগ্রহণ থাকতো। তো এই চারটির ক্ষেত্রে আমরা যদি দেখাই, প্রথম বিবাহের ক্ষেত্রে জাস্ট একটু স্মরণে রাখার জন্য আমরা এটা বলছি, যেমন লগ্ন ভাব এর সাপেক্ষে সপ্তম ভাব এটি মুখ্য কারক গ্রহ প্রথম বিবাহের ক্ষেত্রে, এবং সেখানে অবশ্যই দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের একটা অংশগ্রহণ সেখানে দরকার হয়ে পড়তো। তখন কিন্তু প্রথম বিবাহের একটা যোগ তৈরি হতো, প্রথম বিবাহের ক্ষেত্রে একটা উপযুক্ত কানেকশন বলা যেত। এবার যে গ্রহগুলি এই সম্পর্ক তৈরি করবে 2-এর সঙ্গে 7 এবং 11, সেই গ্রহগুলির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় এবং গোচরের উপযুক্ত সময় আসলেই ঘটনাটি সংঘটিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আজকের যে আলোচনা সেটি হচ্ছে দ্বিতীয় বিবাহ এবং তৃতীয় বিবাহ নিয়ে। তো এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমাদের মেন হাউসটি কী সেটি আমাদের আগে খুঁজে বের করতে হবে। প্রথম বিবাহের জন্য যদি সপ্তম ভাব মেন হাউস হয়, তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় বিবাহের জন্য প্রাইম যে হাউস সেটি হচ্ছে 9th হাউস। কারণ এখানে একটা বিস্তারের কথা বলা হয় যে সপ্তম ভাব তার থেকে তৃতীয়ভাবে আমাদের অগ্রসর হতে হবে। যে কোনো ক্ষেত্রের বিস্তারের জন্য সপ্তমের তৃতীয় হচ্ছে নবম ভাব। সেই হিসাবে সেকেন্ড ম্যারেজ আমরা যখন দেখব, তখন অবশ্যই আমরা নবম ভাবকে আমাদের আলোচনার মধ্যে রাখবো এবং মেন হাউস ধরে আমাদের এগোতে হবে। কিন্তু এখানে দুটো প্রশ্ন আমাদের মাথায় রাখতে হবে। সাধারণ অবস্থায় আমরা দ্বিতীয় ভাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে। কেন না, ফার্স্ট যে ম্যারেজ তার যে লংজিভিটি, সপ্তম থেকে যদি আমরা অষ্টমে চলে যাই সেটি দ্বিতীয় ভাব পাচ্ছি। অতএব আমার যে জীবনসঙ্গী, তাই সেই জীবনসঙ্গীর ক্ষেত্রে মানে একজন জাতক তার যে জীবনসঙ্গী, প্রথম যে জীবনসঙ্গী, সেই জীবনসঙ্গীর যদি মৃত্যু হয় বা তার শারীরিক অবনতি ঘটে বা সে যে কোনো রকমভাবেই হোক যদি সরে যায়, অষ্টম ভাব, সপ্তমের অষ্টম মানে বিপত্তি, তাহলে আমার যে জীবনসঙ্গী তার বিপত্তির কথা বলছে সেকেন্ড হাউস। তাই এই ঘরটি সেই জন্য চলে আসে যে একটা অবস্থা তৈরি হয় দ্বিতীয় বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে, একটা অবস্থা। কারণ সপ্তমের অষ্টম মানে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব, এটি লংজিভিটির কথা বলে। তাহলে প্রথম বিবাহ যদি এই ধরনের একটা অবস্থার মধ্যে চলে যায়, হয়তো মারা গেল পার্টনার হয়তো মারা গেল, তো সেখানে তো দ্বিতীয় বিবাহের জন্য একটা অবস্থা তৈরি হবে। অতএব পরোক্ষভাবে এই দ্বিতীয় ঘরের একটা ভূমিকা থাকছে, কিন্তু মুখ্য ভূমিকা থাকবে কিন্তু নবম ভাবের, এবং নবম ভাবের সঙ্গে অবশ্যই সপ্তম ভাবকেও কিন্তু এখানে আসতে হবে। আমরা দ্বিতীয় বিবাহ দেখি আর তৃতীয় বিবাহ দেখি, সেখানে সপ্তম ভাবকে কিন্তু আসতে হবে। নবম ভাব আসলেও তার সঙ্গে সপ্তম ভাবকেও আসতে হবে। তাহলে আমরা যদি কানেকশানগুলোকে সাজাই, তাহলে নবম ভাব সাপেক্ষে অবশ্যই সেকেন্ড ম্যারেজের জন্য নবম ভাব সাপেক্ষে আমাদের অবশ্যই দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবের একটা অংশগ্রহণ প্রয়োজন। ঠিক একই রকমভাবে আমাদের যদি তৃতীয় ম্যারেজের দিকে যাই, তখন আমাদের নবমের যে তৃতীয়, এটাও কিন্তু বিস্তারের কথা বলা হচ্ছে। যে কোনো ক্ষেত্রে বিস্তার মানে সেই হাউস থেকে তৃতীয় ভাব, সেক্ষেত্রে আমাদের একাদশ ভাবে আসতে হবে, মেন ভাব। একাদশ ভাবে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমাদের কি দরকার হয়ে পড়বে না, আমাদের দ্বিতীয় যে ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ, তার সাহিত্যটা আমাদের দেখতে হবে। তাহলে সেখানে আমাদের দ্বিতীয় ম্যারেজের জন্য নবম ভাব মেন হাউস, সেক্ষেত্রে আমাদের নবমের যে অষ্টম, নবমের অষ্টম কিন্তু চতুর্থ ভাব। তো
তো সেই জন্য সেই হিসাবে আমাদের কিন্তু তখন আমাদের একাদশ সাপেক্ষে আমাদের সেখানে 2 এবং 7 তো আসছে, সরি, একাদশ সাপেক্ষে 2, 4 এবং সপ্তম ঘরের একটা সক্রিয় অংশগ্রহণ দরকার আছে। কারণ চতুর্থ ঘর এখানে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে, তৃতীয় ম্যারেজের ক্ষেত্রে ফোর্থ হাউস হচ্ছে একটা স্থায়িত্বের কথা বলে, মানে দ্বিতীয় বিবাহের স্থায়িত্ব যদি না থাকে তখনই তৃতীয় বিবাহ আসবে। তাই তৃতীয় বিবাহের ক্ষেত্রে ফোর্থ হাউসকেও দেখতে হবে। দ্বিতীয় বিবাহের সময় যেমন আমরা সেকেন্ড হাউসকে দেখছি স্থায়িত্বের দিক থেকে, ঠিক তেমনি তৃতীয় বিবাহের ক্ষেত্রে আমাদের স্থায়িত্বের দিক দিয়ে ফোর্থ হাউসকে কিন্তু আমাদের দেখতে হবে। তো সেই হিসেবে তৃতীয় বিবাহের ক্ষেত্রে একাদশ ঘর হচ্ছে মুখ্য ঘর। স্থায়িত্বের কথা যদি আমরা বলি, দ্বিতীয় বিবাহের স্থায়িত্ব ফোর্থ হাউস, এবং সপ্তম ঘর সব ক্ষেত্রেই কিন্তু আসবে বিবাহ ব্যবস্থা। যখনই আমরা দেখব যে একটা লিগেল বিয়ে হচ্ছে, বিবাহ হচ্ছে, তখন কিন্তু আমাদের সপ্তমের একটা সক্রিয় অংশগ্রহণ থাকবে। এবার আমাদের আরেকটি যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে কি, যে এই সমস্ত বিবাহের ক্ষেত্রে, মানে দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সপ্তম ঘর। সপ্তম ঘরের যে সপ্তম ঘরটি ডুয়েল সাইনে পড়তে হবে, দ্বৈত রাশি যেটাকে আমরা বলি, বা দ্বৈতকারক গ্রহের সঙ্গে সপ্তম ভাবের সম্পর্ক তৈরি হতে হবে। যে কোনো রকমভাবেই হোক, সপ্তম ভাবের অধিপতির মাধ্যমেই হোক, বা সপ্তম ভাবকে দ্বৈত রাশিতে পড়তে হবে, বা সপ্তম ভাবের অধিপতি দ্বৈত রাশিতে অবস্থান করছে। আমরা তো জানি যে চর স্থির আর দ্বৈত, চর স্থির দ্বৈত এইভাবে কিন্তু পুরো রাশিচক্রটি পরিভ্রমণ করছে। তবে বিভিন্ন যে দ্বৈত রাশিগুলি আছে, এই যে 4টি যে দ্বৈত রাশি আমরা এখানে পাচ্ছি, তো এদের কোনো একটি ঘরে এই সপ্তম ভাবের অধিপতিকে অবস্থান করতে হবে, কিংবা এই ঘরগুলি সপ্তম ভাব পড়ল, বা দ্বৈতকারক যে গ্রহগুলি আছে তাদের অবস্থান যদি সপ্তম ঘরে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অবস্থা তৈরি হবে। তো আমরা 9th হাউসকে মেন হাউস করেই দেখি, আর একাদশ ভাবকেই মেন হাউস করে দেখি। দ্বিতীয় বা তৃতীয় বিবাহের ক্ষেত্রে আমাদেরকে সপ্তম ভাবের অংশগ্রহণ আছে কিনা দেখতে হবে, এবং সেখানে সপ্তম ভাবের সঙ্গে এই ধরনের দ্বৈতকারক গ্রহ বা দ্বৈত রাশির সংযোগ আছে কিনা দেখতে হবে। এবং যে আমরা যে বিবাহিতই যাই না কেন, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম বিবাহের স্থায়িত্ব, সেই লংজিভিটির কথা যে ঘরটি বলে, সেই ঘরটিকেও ভালো করে দেখতে হবে। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে সেকেন্ড হাউস, আর তৃতীয় বিবাহের ক্ষেত্রে চতুর্থ হাউস, এই ঘরগুলিকেও দেখার প্রয়োজন আছে। তো আমরা এই বাঁদিকে দেখি যে সপ্তমের যে অষ্টম হচ্ছে দ্বিতীয় হাউস, 9th অষ্টম হচ্ছে ফোর্থ হাউস, 11th অষ্টম হচ্ছে 6th হাউস। আমাদের এই দুটি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো এই দুটির ক্ষেত্রে ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রে স্থায়িত্ব না থাকলে তবেই সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে স্থায়িত্ব না থাকলে তবেই থার্ড ম্যারেজ। তো আমাদের যে ভাবগত ক্ষেত্রে আমাদের এই ধরনের একটা কানেকশান দরকার হয়ে পড়বে। তারপর তো আমাদের গ্রহগত সংযোগের দিকেও আমাদের যেতে হবে, কারণ সেখানে শুক্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুক্র এখানে হচ্ছে বিবাহকারক গ্রহ হিসাবে, শুক্রকেও কিন্তু এই সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজের ঘটানোর জন্য ওই প্রাইম হাউসের সঙ্গে সংযোগ থাকতে হবে শুক্রের। যেমন সপ্তমের সঙ্গে শুক্রের সংযোগ হয়তো থাকলো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক, বা শুক্র সাপেক্ষে সপ্তম ভাব সেটিকেও দেখার প্রয়োজন আছে, বা শুক্র সাপেক্ষে নবম ভাব সেই ঘরটি কী অবস্থার কথা বলছে, শুক্র সাপেক্ষে একাদশ ভাব সেই ঘরটি কী অবস্থার কথা বলছে। তো এইগুলোও কিন্তু দেখার প্রয়োজন আছে। যে কোনো ইভেন্টের ক্ষেত্রে তার যে কারক গ্রহ এবং ভাবগত কানেকশান, এই দুটি অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। তো সাধারণ অবস্থায় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই দ্বিতীয় ভাবটিকে, মানে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যেহেতু লংজিভিটির কথা বলছে, এই দ্বিতীয় ভাবটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং 9th হাউসকে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হলেও সপ্তম ভাবকে আমরা আলোচনার মধ্যে রাখি না। কারণ আমরা জানি যে নবম ভাব হয়তো আমাদের প্রাইম হাউস, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে এটিই হচ্ছে মেন ভাব, তাই সপ্তম ভাবকে আমরা অতটা আলোচনার মধ্যে রাখি না। তো এখানে কিন্তু নবম ভাব মেন হাউস হলেও সেখানে আমাদের সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাবের সক্রিয় অংশগ্রহণ আছে কিনা দেখতে হবে, এবং সপ্তম ভাবের সঙ্গে দ্বৈতকারক গ্রহ বা দ্বৈত
রাশির সম্পর্ক তৈরি হয়েছে কিনা দেখতে হবে, এবং শুক্রের বিবাহকারক গ্রহ হিসাবে শুক্রের সংযোগ কার কার সঙ্গে ঘটেছে সেটিও দেখতে হবে। আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আবার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।